নমস্কার। ভয়েস অফ স্টোরিতে আজ আপনারা শুনবেন একটি ভূতের গল্প। গল্পের নাম ডাক্তারের সাহস। লেখক প্রবোধ কুমার সান্যাল। প্রবোধ কুমার সান্যাল একজন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক। তিনি একাধারে সাংবাদিক ও পরিব্রাজক। কল্লোল যুগের লেখক গোষ্ঠীর জনপ্রিয় ব্যক্তি ছিলেন প্রবোধ কুমার সান্যাল। তাঁর লেখা ভ্রমণ সাহিত্য বাংলা সাহিত্যের অন্যতম আকর্ষণীয় একটি অংশ। সেই সঙ্গে তিনি লিখেছেন নানা ধরনের গল্প। তার মধ্যেই একটি ভূতের গল্প, ডাক্তারের সাহস। এই গল্পের কলকাতা আজকের কলকাতা নয়। তখন সবে উত্তর আর দক্ষিণের যোগাযোগ তৈরি হচ্ছে। সেই প্রাচীন কলকাতায় তখনও ছিল বেশ কিছু পোড়ো বাড়ি। এরকমই একটি পোড়ো বাড়ি যেখানে মানুষজন বিশ্বাস করত ভূত আছে। এক ডাক্তার একদিন গিয়ে পৌঁছালেন সেই পোড়ো বাড়িতে। এই নিয়েই আমাদের আজকের নিবেদন প্রবোধ কুমার সান্যালের লেখা গল্প ডাক্তারের সাহস। বরাহনগর জায়গাটার নাম সকলেই জানে। কলকাতার উত্তরে মাইল দুয়েক গেলেই বরাহনগর। আজকাল শ্যামবাজার থেকে মোটর বাসে যাওয়া যায়। আগে যেতে হতো হেঁটে কিংবা শেয়ারের গাড়িতে। শেয়ারের গাড়ি ছাড়তো কোম্পানি বাগানের মোড় থেকে। একজনের 4 আনা ভাড়া। কলকাতা থেকে যাতায়াত করতে গেলে এ ছাড়া আর উপায় ছিল না। বরাহনগরের বড় রাস্তার দুধারে তখন কল কারখানা, মুটে মজুর, দোকান বাজার, পাট আর ভুসিমালের আড়ত, এসবের ভিড় ছিল বেশি। এদের ধারে ধারে শ্রমিকদের বস্তিগুলো দেখা যেত। দিনের বেলায় পথে শোরগোল, হইচই, গরু গাড়ির দল, জন্মজুরের হল্লা, মালগাড়ির আমদানি রপ্তানি, এমনকি মারামারি পর্যন্ত লেগে থাকত। কিন্তু সন্ধে হলেই তাদের আর চিহ্ন পর্যন্ত নেই। পথ হয়ে যেত নির্জন মরুভূমি। রাতের বেলা সে পথে হেঁটে যাওয়াও নিরাপদ ছিল না। মাঝে মাঝে একটা আধটা কুকুর কেবল ডাকতে ডাকতে চলে যেত। অনেক অসতর্ক পথিক নাকি অনেক দিন রাতে এই পথে গুন্ডাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে। ভদ্রলোক কয়েকজন যে পাড়ায় থাকতেন সে পাড়টা গঙ্গার কাছাকাছি। তাঁরা স্টিমারে করে কলকাতায় আনাগোনা করতেন। সকালের দিকে বেরোতেন, আবার ফিরে আসতেন দিনের আলো থাকতে থাকতে। তার একটা কারণ ছিল। যে পথটা দিয়ে তারা পাড়ার ভেতরে ঢুকতেন সেই পথের দক্ষিণে একটা প্রকাণ্ড পুরনো বাড়ি অনেক দিন থেকে পড়েছিল। সেই বাড়ির উপর দিয়ে সন্ধ্যের পর হেঁটে যাওয়া তারা উচিত মনে করতেন না। বাড়িটা এখানকার পূর্বকালের জমিদার বংশের। এখন সে জমিদারও নেই, তাদের আগেকার ঐশ্বর্যও নেই। কেউ মরে গেছে, কেউ গেছে ছেড়ে। কিন্তু এই অট্টালিকা এখনো তার ভগ্ন দেহ নিয়ে অতীতকালের স্থবির প্রহরীর মতন দাঁড়িয়ে রয়েছে। বাড়িটা জনহীন, নানা আগাছায় পরিপূর্ণ। বাঁদুর আর চামচিকের বাসা, শেয়াল আর সাপের অবাধ লীলাভূমি। শুধু তাই নয়, লোকের বিশ্বাস এই বাড়িতে নাকি কোনো কোনো গভীর রাত্রে মানুষের কান্না শোনা যায়। আগেকার জমিদারের একটি মেয়ে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। অর্থাৎ এই বাড়ির অন্দরমহলে ভূত আছে। ভূতের কথা শুনলে আর রক্ষে নেই।
ভগবানের চেয়ে ভূতকে ওপাড়ার লোক বেশি মানে আর ভয় করে। সুতরাং অন্ধকার হলে ও পথ দিয়ে আর কেউ হাঁটে না। কিন্তু চাটুজ্যেদের জামাই এসব আজগবি কথা হেসেই উড়িয়ে দিলেন। তিনি নতুন ডাক্তারি পাশ করেছেন, কুস্তি করা দেহ, বিশাল তার বুকের ছাতি। শিলং পাহাড় থেকে সেদিন একটা প্রকাণ্ড বাঘ শিকার করে এনেছেন। তার ভয়ানক সাহস, ভূত টুত তিনি গ্রাহ্য করেন না। বড়দিন উপলক্ষে তিনি শ্বশুর বাড়ি বেড়াতে এসেছেন। এ পাড়ার সকলেই তার সঙ্গে পরিচিত হয়েছেন। সবাই তাকে ডাক্তার বলে ডাকে। ছেলে ছোকরাদের দলে তার খুব নামডাক। একদিন ভূতের বাড়ির আলোচনায় তিনি সাহস ভরে বললেন, যদি একটা রাত আমি ও বাড়িতে কাটিয়ে আসতে পারি তাহলে তোমরা আমাকে কি খাওয়াবে? ছেলেরা অবাক হয়ে বলল, একটা রাত? আপনি কি বলেন ডাক্তারবাবু? 2 ঘন্টার বেশি আপনি যদি থাকতে পারেন তবে কি বলছি। ডাক্তার প্রথমটা হেসেই অস্থির, তারপর বললেন, কত বাজি ধরবে বলো? ছেলেরা বলল, বাজি? আপনি যা চাইবেন ফিরে এলে পাবেন। আচ্ছা, সেই ভালো। কথাটা ছড়িয়ে পড়তে দেরি হলো না। পাড়ার বিজ্ঞ লোকেরা এসে বাধা দিয়ে বললেন, অল্প বয়সে আমরাও জল চিবিয়ে খেয়েছি, কিন্তু ভূতকে মেনেছি চিরকাল। তুমিও ও বাড়িতে যেও না বাবা, একটা ভালো মন্দ ঘটলে তখন। ডাক্তার হেসে বললেন, আমাদের জাতের অবনতির একটা কারণ আমাদের ভূতের ভয়। আমাদের কথা তবে শুনবে না? আগে না। শ্বশুর বাড়ির সকলে কান্নাকাটি করে অস্থির। এমন সর্বনেশে ডাকাত জামাই তাদের না হলেই ভালো ছিল। ডাক্তার বললেন, আমাকে যদি আপনারা বাধা দেন তাহলে ভবিষ্যতে আপনাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। শাশুড়ি বললেন, বাঁচলে তো সম্পর্ক, সম্পর্ক যাক বাবা, তুমি প্রাণে বেঁচে থাকো। ডাক্তার কোনো কথা শুনলেন না। তার বন্দুক আছে, কুকুর আছে, দেহে অপরিসীম শক্তি আছে, তার ভয় কি? সকলের বাধা নিষেধ অগ্রাহ্য করে তিনি প্রস্তুত হতে লাগলেন। সেদিন ছিল অমাবস্যা। ডাক্তার কোট প্যান্ট পরে বন্দুক হাতে নিয়ে টর্চটা পরীক্ষা করে হেসে বললেন, রেডি। রাত তখন 10টা বাজে। পাড়ার ছেলেরা দল বেঁধে লাঠি সোঁটা হাতে নিয়ে শোরগোল করে একবার সেই বাড়ির ভিতরটা তন্ন তন্ন করে দেখে এলো। শীতের দিন, সুতরাং বিছানা এবং আনুষাঙ্গিক জিনিসপত্র দিয়ে আসা হলো। বড় একটা ঘড়ি রইল টেবিলের উপর, একটা জলের কুঁজো আর একটা কাঁচের গ্লাস, একটা লাঠি এবং বলা বাহুল্য কার্বাইডের একটা উজ্জ্বল আলো। টমি, চির বিশ্বস্ত টমি ছিল সঙ্গে সঙ্গে। কুকুরটা প্রকাণ্ড, বাঘ শিকার করতে সাহায্য করে। 10টার পরে একসঙ্গে সবাই বিদায় নিল। তারা তখন এই বাড়ির ভয়ানক অন্ধকার গহ্বর থেকে পালাতে পারলে বাঁচে। কেউ আর কোনো দিকে তাকাতে সাহস করল না, পাছে কি বিভীষিকা তাদের চোখে পড়ে যায়। ডাক্তার যে একা এই জনহীন অন্ধকার প্রাসাদের মধ্যে নির্বাসিত হয়ে রইলেন এবং তার ভাগ্যে যে কিছু একটা ঘটবেই, এই কথা ভাবতে ভাবতে সবাই যে যার বাড়িতে গিয়ে পৌঁছল। ডাক্তার ঘরের দরজা জানলা একে একে সব বন্ধ করে দিলেন। কোথাও আর এতটুকু ফাঁক নেই। বাইরে বাতাস জোরে বইলেও আর কোথাও শব্দ হবে না। চারিদিক নিঃশব্দ, নিস্তব্ধ। এই বিশাল অট্টালিকার বাইরে যে রাস্তাঘাট আছে,
লোকালয় ও মানুষ আছে, কর্ম কোলাহলময় জগৎ আছে, তা কিছুই বোঝবার উপায় নেই। এখানে শত শত মানুষের মৃত্যু ঘটলেও কেউ কোনোদিন জানতেও পারবে না। অমাবস্যার অন্ধকার যেন এই প্রেতপুরীকে উদরাস্বাদ করেছে। ঘড়িটায় টিক 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 শব্দ হচ্ছে। 11টা বাজল। নিজের নিঃশ্বাসটা যে ইতিমধ্যে কখন ভারী হয়ে উঠেছে ডাক্তার বুঝতে পারেননি। 5 জনে আগে থাকতে ভয় দেখিয়ে দিয়েছে, তাই হয়তো এই দুর্বলতা। মনে হলো ঘড়িটা যেন আরেকটু আস্তে শব্দ হলে ভালো হয়। ওটা ভয়ানক জীবন্ত, অবাধ্য। বিছানার ওপর বসে ডাক্তার একবার এদিক ওদিক তাকালেন। দেওয়ালগুলো জুড়ে জীর্ণতার ছবি, তার গায়ে নানা রকম আঁকি বুকি কাটা, অনেকটা যেন মানুষের কঙ্কালের মতো। খুট খুট। ডাক্তার চমকে উঠে ফিরে তাকালেন। না, কেউ নয়, বাতাসের শব্দ। কিন্তু না, বাতাসের নয়, বোধহয় কোনো পোকামাকড়ের আওয়াজ। কিন্তু কোন দিকে? জানলায় না দরজায়? খট খট। কে ধাক্কা দিল দরজায়? টমি মুখ তুলে তাকালো। একবার সে একটু গোঁ গোঁ করে উঠল, সে যেন বাঘের সন্ধান পেয়েছে। না, কেউ নয়, বাতাস। পুরনো দরজা বাতাসে নড়ে বইকি। টমি তার প্রভুর কোলের কাছে আবার মুখ নিচু করে পড়ে রইল। ডাক্তার হাত বুলিয়ে দেখলেন তার বন্দুকটা ঠিক আছে কিনা। নিজের হাতটা যেন সহজে আর নড়তে চাইছে না। কেমন যেন মনে হতে লাগলো তিনি নিজের ওপর কর্তৃত্ব হারিয়ে ফেলছেন। তবুও অনেক চেষ্টায় তিনি গায়ে ঢাকা দিয়ে শুয়ে পড়লেন। চোখ বন্ধ করবার চেষ্টা করলেও কিন্তু পলক পড়ছে না। চোখের তারা যেন স্থির হয়ে গেছে, পাথরের মতো, প্রাণহীন। ঘড়িটা টিকটিক টিকটিক করছে। ওটা যেন জীবন্ত মানুষের মাথা, যেন ওর চোখ নাক কান আছে, ডাক্তারের দিকে তাকিয়ে হাসছে, প্রেতের মতো হাসি। হঠাৎ তার দৃষ্টি পড়ল দেওয়ালের দিকে। ও কি, দেয়ালের গায়ে সেই আঁকিবুকি, সেই মানুষের কঙ্কালটা নড়ছে কেন? ডাক্তারের বুকের ভেতরকার রক্ত জমাট বেঁধে এলো। কঙ্কালের গায়ে মাংস লাগছে একটু একটু করে। হাত, পা, বুক, মাথা, মুখ। উজ্জ্বল আলোয় সেই কঙ্কাল বিরাট দানবের চেহারা নিয়ে দেওয়ালে উঠে দাঁড়ালো। এবার হাত বাড়িয়ে তার দিকেই এগিয়ে আসছে। হাত বাড়িয়ে ডাক্তার বন্দুকটা ধরবার চেষ্টা করলেন, কিন্তু তার হাত উঠল না। কই, বন্দুকটা তো তার কাছে নেই। কে নিলে? ডাক্তারের গলাটা কে টিপে ধরেছে। স্বর নেই, চিৎকার নেই, নিঃশ্বাস নেই। তিনি নড়বার চেষ্টা করলেন, কিন্তু সম্ভব হলো না। খাটের সঙ্গে তাকে যেন কে বেঁধে দিয়েছে। ডাক্তার জ্ঞান হারাননি, তিনি খুব সাহসী লোক। তিনি চেয়ে দেখলেন, আশ্চর্য, জলের কুঁজোটা ঘরের মেঝের ওপর পায়চারি করে বেড়াচ্ছে। কাঁচের গ্লাসটা দুটো ডানা মেলে প্রজাপতির মতন উঠছে। হ্যাঁ, এইবার ডাক্তার একটু ভয় পেয়েছেন। ভয়ে তার রোমকূপগুলো আর্তনাদ করে উঠল।
খট খট। কিসের শব্দ? কই, টমি তো আর গোঁ গোঁ করে উঠল না। ডাক্তার প্রাণপণে টমির গায়ে একটা চিমটি কাটলেন, এত জোরে যে টমির গায়ের মাংস খানিকটা তার আঙুলে ছিঁড়ে উঠে এলো। কিন্তু কই, টমি তো জাগলো না। তবে তবে টমি বেঁচে আছে তো? টমি বেঁচে নেই, তার নিঃশ্বাস পড়ছে না, তার সর্ব শরীরে এক বিন্দু প্রাণ নেই, মরে সে কাঠের মতো পড়ে রয়েছে। এপাশে বন্দুক নেই, ওপাশে টমি নেই। ঘড়িটায় আর টিকটিক টিকটিক শব্দ হচ্ছে না, সেটা থেমে গেছে। কে দিলে থামিয়ে? টেবিলটা এবার নড়ে উঠল, পায়া চারটে ছাড়িয়ে নাচতে লাগলো। টমি, টমি, টমি! টমি বেঁচে নেই। বাঁ হাতের কাছে তার মৃতদেহ, অসাড়, অচেতন। জলের কুঁজোটা ঘুরছে, কাঁচের গ্লাসটা উঠছে, টেবিলটা নাচছে, আর 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 সেই দানবটা হাসছে তার দিকে চেয়ে। হঠাৎ সশব্দে দরজা জানলাগুলো খুলে গেল। ডাক্তার শিউরে উঠলেন। কারা ঢুকছে ঘরে? বড় বড় মাথা, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, পুঞ্জ পুঞ্জ, অন্ধকারের মতন। মানুষ নয়, দানব নয়, এরা যেন আরো আরো বিচিত্র। গভীর রাত্রির অন্ধকারে এরা এসেছে কঙ্কালটার সঙ্গে ষড়যন্ত্র করতে। আলো, আলো, কই আলো! কার্বাইডের আলোটা যেন পাগলের মতন ঘরের চারিদিকে ছুটছে। কে তাকে তাড়া করছে, কিন্তু পালাতে পারছেন না, যন্ত্রণায় ছটফট করছেন। যারা ঘরে ঢুকছে তারা নিঃশ্বাস ফেলছে, দ্রুত নিঃশ্বাস, ঝড়ের মতন সে শব্দ। ডাক্তারের সর্বাঙ্গ হিম হয়ে এলো। তিনি কেঁদে উঠবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। গলা তাঁর বন্ধ, হাত পা বন্দি, চোখ দুটো অচেতন। দেখতে দেখতে সেই দানবের হাতখানা তার মাথার দিকে এগিয়ে এলো। আস্তে আস্তে মাথাটা ছুঁয়ে সুড়সুড়ি দিতে লাগলো। মাথার সব চুলগুলো দাঁড়িয়ে গেছে। আহ আহ, খাট কানাকিকে নাড়ছে। ডাক্তার আবার চিৎকার করার চেষ্টা করলেন, কিন্তু কিন্তু সেই হিংস্র প্রেতের দল তার বুকের ওপর চেপে বসেছে, তাকে নিয়ে শূন্যে উঠতে লাগলো। ডাক্তারের মাথাটা ঘুরছে। টমি, টমি, টমি মরে গেছে। কিন্তু হঠাৎ দেখা গেল টমির মুখটাও দানবের মতন বদলে গেছে। টমি নখ বিস্তার করে তার দিকে এগিয়ে আসছে। বিশ্বাসঘাতক, তোমার এই কাজ! টমি দানব হেসে উঠল, ধারালো দাঁত দিয়ে ডাক্তারের পাঁজর কামড়ে ধরল। খাটখানা শূন্যে উঠছে, মহাশূন্যের ঘন অন্ধকারের দেশে। আরো আরো উঁচুতে দানবের দেশে তাকে নিয়ে যাবে। ভূত প্রেতের রহস্য রাজ্যে, ঊর্ধ্বদেশে খাটখানা উড়ে যাচ্ছে, দূরে, আরো দূরে। ওই যা, তাদের হাত থেকে খাট খসে গেল। ডাক্তার বেগে নিচের দিকে পড়ে যাচ্ছেন। হয়তো কোনো মহাসমুদ্রের জলে তিনি আছাড় খেয়ে পড়ে তলিয়ে যাবেন। গেল, গেল।
ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। দরজায় ধাক্কা পড়তেই ডাক্তারের ঘুম ভাঙল। বুকটা ধড়ফড় করছে। চেয়ে দেখলেন সকালের আলো জানলার ফাঁক দিয়ে ঘরের ভেতর এসে পড়েছে। সর্বশরীর তার তখনও কাঁপছে। ডাক্তার চেয়ে দেখলেন সব ঠিক আছে। সেই আলো, ঘড়ি, টেবিল, কুঁজো, গেলাস, তার বন্দুক আর টমিও ঠিক আছে। গলার আওয়াজ দিয়ে তিনি বললেন, যাই হে, দাঁড়াও। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।